যখন হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপক বের করতে বলবে তখন 4টা ইনফরমেশন দরকার হয়। একটা হচ্ছে প্রাথমিক দাম, নতুন দাম, প্রাথমিক চাহিদা, নতুন চাহিদা। প্রাথমিক দাম বা চাহিদা বলতে কি বোঝায়, যে আগে যেই দাম এবং চাহিদাটা ছিল, আর নতুন দাম চাহিদা মানে পরবর্তীতে চেঞ্জ হয়ে যেই দাম এবং চাহিদাটা পাওয়া যায়। ঠিক আছে, যেমন আমাদের উদ্দীপকে যদি আমরা দেখি, আমাদের স্লাইডে যে উদ্দীপকটা দেওয়া ছিল সেটা অনুযায়ী যখন দাম 2400 টাকা ছিল তখন চাহিদা ছিল 500 কুইন্টাল, কিন্তু পরবর্তীতে যখন দাম বেড়ে গিয়ে 2800 টাকা হইল বা 2800 টাকা হইল তখন চাহিদাটা কমে আসে, হয়ে গেল 300 কুইন্টাল। ঠিক আছে, তাহলে এইখান থেকে দাম স্থিতিস্থাপক বের করার জন্য দাম স্থিতিস্থাপকের সূত্রটাই হচ্ছে চাহিদা পরিবর্তনের পার্সেন্টেজ আর দামের পরিবর্তনের পার্সেন্টেজের ভাগফল। ঠিক আছে, আমি এখানে এটা যখন খাতায় লিখবা বা পরীক্ষার সময় এভাবে স্টেপ 1, 2 এভাবে দিতে হবে না, আমি জাস্ট হচ্ছে বোঝানোর জন্য এই স্টেপ 1 আর স্টেপ 2টা লিখেছি। আমি ভাগ ভাগ করে বোঝাচ্ছি। এইটা কিভাবে বের করব, এটা বের করার জন্য চাহিদার শতকরা পরিবর্তন বের করার জন্য আমাদেরকে নতুন চাহিদা থেকে প্রাথমিক চাহিদা বিয়োগ করতে হবে এবং সেটাকে প্রাথমিক চাহিদা দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ Q2 মাইনাস Q1 ভাগ Q1। আমি কি বললাম, আরেকবার বলছি, নতুন যেই চাহিদা আছে নতুন চাহিদা থেকে প্রাথমিক চাহিদা বিয়োগ করে উক্ত বিয়োগফলকে প্রাথমিক চাহিদা দ্বারা পুনরায় ভাগ করতে হবে এবং সেটাকে শতকরায় আনার জন্য অবভিয়াসলি 100 দ্বারা গুণ করতে হবে, এটা তো আমরা সবাই জানি। তাহলে আমাদের নতুন চাহিদা কি ছিল, Q2 ছিল 300 কুইন্টাল এবং প্রাথমিক চাহিদা ছিল 500 কুইন্টাল। এটাকে যদি আবার 500 কুইন্টাল দ্বারা ভাগ করি তাহলে ইন টোটাল অ্যান্সার আসতেছে -40%। যেহেতু মাইনাস আসতেছে এটার মানে বুঝে নিতে হবে যে চাহিদা কিন্তু 40% কমে গিয়েছে, তাই না? আচ্ছা, এরপরে স্টেপটা হচ্ছে, এটা আমরা তাহলে হচ্ছে এই যে চাহিদার পরিবর্তন পাইলাম, এবার আমরা দামের পরিবর্তন বের করব। দামের পরিবর্তন কিভাবে বের করব? দামের শতকরা পরিবর্তন বের করার জন্য একইভাবে নতুন দাম থেকে প্রাথমিক দাম বিয়োগ করে আবার প্রাথমিক দাম দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, এরপর শতকরার জন্য 100 দ্বারা গুণ করলে ইন টোটাল অ্যান্সার আসবে 16.67%। এখানে কিন্তু কার মাইনাস চিহ্ন নাই, মানে কি, অর্থাৎ দাম কিন্তু বেড়ে গিয়েছে। কারণ এই জিনিসটা দেখো, আগে যখন 2400 টাকা ছিল তখন ধরো চাল পাওয়া যাইতো 2400 টাকায় 500 কুইন্টাল, কিন্তু পরবর্তীতে যখন দামটা 400 টাকা বেড়ে গেল তখন কিন্তু এই আমাদের চাহিদাটা কমে গিয়ে কী হলো, 300 কুইন্টাল। এবার আমরা পরেরটা দেখি, একদম লাস্ট স্টেজ, সেটা হচ্ছে এবার আমরা স্থিতিস্থাপকতা বের করব। ঠিক আছে, কীভাবে বের করব? যেই আমরা চাহিদার যেই পরিবর্তনটা পাইছিলাম শতকরা, ওইটা দিয়ে আমরা দামের শতকরা পরিবর্তন ভাগ করব, ভাগ করে আসতেছে 2.4। কিন্তু এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে এটার সামনে কিন্তু একটা মাইনাস চিহ্ন থেকে যাচ্ছে, অর্থাৎ এই মাইনাস চিহ্নটা দ্বারাই কিন্তু আমরা দাম এবং চাহিদার মধ্যে যে একটা বিপরীত সম্পর্ক, অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। কারণ যখন দাম কমেছিল 2400 টাকা ছিল, যখন দাম কমে 2400 টাকা ছিল তখন কিন্তু 500 কুইন্টাল চাল পাওয়া যাচ্ছিল, কিন্তু দাম যখন বেড়ে গেল তখন কিন্তু মানুষের সেটা কেনার প্রবণতাটা কমে গেল, তখন কিন্তু 300 কুইন্টাল পাওয়া গেল। ঠিক আছে, অর্থাৎ এই মাইনাস চিহ্নটা দ্বারা কি বোঝাচ্ছে, এই যে আমাদের দাম এবং চাহিদার বিপরীত সম্পর্ক। ঠিক আছে, এখানে এখন দেখো 2.4 বা 2.4 কিন্তু 1-এর থেকে বড়। যখন স্থিতিস্থাপকতা 1-এর থেকে বেশি হবে তখন সেখানে কিন্তু দাম স্থিতিস্থাপক হবে, আর যদি এটা 1-এর থেকে ছোট হইতো তাহলে কিন্তু সেটা অস্থিতিস্থাপক হয়ে যেত। ঠিক আছে, আর এটা যদি 1-এর সমান হইতো তাহলে কিন্তু একক স্থিতিস্থাপক হইতো। অর্থাৎ এখানে আমরা আমরা দাম স্থিতিস্থাপকটা পাচ্ছি, এটা 2.4, এটা 1-এর থেকে বড়, অর্থাৎ এখানে পাটের চাহিদাটা ছিল দাম স্থিতিস্থাপক। এভাবেই তোমাদেরকে চাহিদার বা দাম স্থিতিস্থাপক এভাবে বের করতে হবে। আরেকটা সৃজনশীলের গ নাম্বারে আমাদের চাহিদার সমীকরণটা এটা দেওয়া ছিল এবং বলা হয়েছে যে এখান থেকে চাহিদা রেখা অঙ্কন করতে হবে। তোমাদের যদি এরকম চাহিদার সমীকরণ দেওয়া থাকে এবং সেখান থেকে যদি চাহিদা রেখা অঙ্কন করতে বলে তাহলে প্রথমে যেটা করতে হবে যে পি এর একটা মান ধরে
এভাবে তোমাদেরকে চাহিদা বের করতে হবে। যেমন আর কখনোই পি এর মান 0 থেকে ধরবে না, তাহলে কিন্তু মিলবে না। ঠিক আছে, তাহলে আমি শুরুতে ধরলাম যে পি এর মান যদি অর্থাৎ দাম যদি 1 টাকা হয় তাহলে চাহিদা হবে আমাদের এখানে 18 টাকা। আবার দাম যদি 2 টাকা হয় তাহলে চাহিদা দাম 1 টাকা হলে চাহিদা হবে 18, দাম 2 টাকা হলে চাহিদা হবে 16, দাম 3 টাকা হলে চাহিদা হবে 14। এটা আমি এখানে জাস্ট ইজিলি গুণ বিয়োগ করে দিয়েছি, এটা অনেক আই গেস এটা বুঝতে পারছো তোমরা। এরপর সেখান থেকে তোমাদেরকে একটা তালিকা ক্রিয়েট করতে হবে, যেখানে তুমি কন্টিনিউয়াসলি হচ্ছে যে দামগুলো ধরেছো সেটা লিখতে হবে, এবং এই দামগুলো ধরার ফলে তোমাদের যে চাহিদাগুলো এসেছে সেটা লিখতে হবে। আশা করি এটুকু জায়গা বুঝতে পেরেছো। পরবর্তীতে তোমাকে এই তালিকার উপর ভিত্তি করে একটা চিত্র অঙ্কন করতে হবে, যেটা আলটিমেটলি তোমাকে কোয়েশ্চেনে চেয়েছে। এখানে অলওয়েজ হচ্ছে এই যে ভূমি বরাবর দ্রব্যের চাহিদা, আর আমাদের যে লম্ব বরাবর আছে এই বরাবর হচ্ছে দ্রব্যের দাম। ঠিক আছে, এটা লিখতে হবে। অলওয়েজ লম্ব বরাবর দাম দিবা এবং ভূমি বরাবর হচ্ছে বা অনুভূমিক বরাবর তোমাদেরকে কিন্তু চাহিদা দিতে হবে। ঠিক আছে, যোগানের ক্ষেত্রে ভূমি বরাবর যোগান, চাহিদার ক্ষেত্রে ভূমি বরাবর চাহিদা, কিন্তু অলওয়েজ লম্বর ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে দাম দিতে হবে। আচ্ছা, এবার আমরা এখানে বিন্দুগুলো বসিয়ে নিয়েছি। আমি এখানে একটু এক্সট্রা করে নিয়েছি, এখানে 12 কোনো চাহিদা নাই, স্টিল আমি হচ্ছে এটা তুমি না দিলেও হবে। ঠিক আছে, বা যেমন আমি দাম 4 পর্যন্ত নিইনি, স্টিল 4 পর্যন্ত দিয়েছি। এটা জাস্ট আমি চিত্র সৌন্দর্যের জন্য দিয়েছি, নাথিং। যদি এটা না দাও তাও কোনো সমস্যা নেই, চিত্র একই থাকবে। তাহলে যখন দাম 1 টাকা তখন এই যে দাম যখন 1 টাকা তখন চাহিদা কত? 18। তাহলে যখন দাম 1 তখন কিন্তু চাহিদা হচ্ছে আমি এই যে 18-র সাথে কানেক্ট করছি। দাম যখন 2 টাকা তখন কিন্তু আমি এই যে চাহিদার সাথে 16 মানে চাহিদা 16 এটার সাথে কিন্তু কানেক্ট করছি। এবং দাম যখন হচ্ছে 3 টাকা তখন কিন্তু চাহিদা 14-এর সাথে আমি হচ্ছে কানেক্ট করছি। এবার যখন এগুলো তুমি একসাথে কানেক্ট করবে তখন কিন্তু তুমি দেখবা যে নিচের দিক দিয়ে একটা হচ্ছে আমাদের রেখা আসতেছে। ঠিক আছে, এইটাই কিন্তু মূলত এইটাই হচ্ছে তোমার চাহিদা রেখা। এই যে আমি হচ্ছে D1 D0 দিয়ে বুঝাই দিছি, এটা কিন্তু চাহিদা রেখা। এবং যখন তোমরা লিখবা তোমাদের কিন্তু অবভিয়াসলি এই চিত্রটা বর্ণনা করতে হবে। তোমরা এর আগে অলরেডি অনেকে গ্রাফ করেছো না, গ্রাফে তোমাদেরকে চিত্রটা এক্সপ্লেন করতে হইতো না, এখানেও তোমাদের কিন্তু চিত্রটা এক্সপ্লেন করতে হবে। এবং তুমি যখন তুমি এখানে বলবা যে এখানে ভূমি বরাবর আমরা নিয়েছি দ্রব্যের চাহিদা এবং লম্ব বরাবর নিয়েছি দ্রব্যের দাম এবং 0 হচ্ছে মূল বিন্দু। এখানে দাম যখন 1 টাকা তখন চাহিদা 18, দাম যখন 2 টাকা তখন চাহিদা 16, এবং দাম যখন 3 টাকা তখন কিন্তু চাহিদা 14। যখন আমরা এই রেখাগুলো আমরা যখন এই বিন্দু এবং আমরা এই বিন্দুগুলোকে যথাক্রমে এ বি সি, যখন এ লিখবা তখন কিন্তু এভাবে লিখতে হবে, এ বি সি দ্বারা নির্ণয় করি। এবং এটা লেখার পর তোমরা বলবা যে এবার আমরা এ বি সি বিন্দুটা যোগ করে দিলেই কিন্তু আমরা আমাদের চাহিদা রেখাটা পেয়ে যাই। এখানে চাহিদা রেখাটা নিম্নগামী, এটা নিম্নগামী, চাহিদা রেখা সবসময় নিম্নগামী হবে, এটা মাথায় রাখবা। কারণ চাহিদার সাথে কিন্তু দামের একটা বিপরীত সম্পর্ক। এটা আমি হচ্ছে একটু আগে বলেছিলাম না যে চাহিদার সাথে দাম এবং চাহিদার কিন্তু একটা বিপরীত সম্পর্ক আছে। এই দুইটা সৃজনশীল আলাদা, বাট ব্যাপারটা একই। যেহেতু দাম এবং চাহিদার বিপরীত সম্পর্ক সেজন্যই কিন্তু এটা অলওয়েজ নিম্নগামী হয়। এই যে দেখো এটা কিন্তু নিম্নগামী হয়েছে রেখাটা। সো এটাই হচ্ছে মূলত চাহিদা রেখা। তোমাদেরকে এইভাবে যখন চাহিদা রেখা বের করতে হবে তখন বলবে, তখন তোমাদেরকে সমীকরণ থেকে হচ্ছে এভাবে পি এর দাম 1 2 3, বা যদি তোমাদের উদ্দীপকে বলা থাকে যে দাম কি ধরতে হবে তোমরা সেই অনুযায়ী ধরবা। বাট আমি বলবো যে 1 2 3 করে ধরলা, বা 2 3 4 বা 4 5 6 এভাবে ধরে, অবশ্যই 0 থেকে ধরবা না, বিপদে পড়বা। তোমরা 1 2 3 করে ধরে চাহিদা বের করে নিবা। দেন তোমরা এখান থেকে একটা ছক আর্ট করবা, ছকের উপর ভিত্তি করে একটা চিত্র আর্ট করবা, এবং পরবর্তীতে নিচের স্পেসটাতে তোমাদেরকে কিন্তু এই চিত্রটাকে হয়েছে যে যদি দাম 4 টাকা হয়ে যায় তাহলে সেটা বাজারে কী প্রভাব ফেলবে। সো ওই সৃজনশীলের দুইটা এখানে সমীকরণ দেওয়া ছিল, একটা হচ্ছে চাহিদার সমীকরণ ছিল, একটা যোগানের সমীকরণ ছিল। তো আমরা যদি এই পি এর মানে এই পরিমাণটা বা যে দামটা দেওয়া আছে এটা যদি আমরা চাহিদার সমীকরণ এবং যোগানের সমীকরণে বসাই তাহলে আমরা চাহিদাও পাচ্ছি 12 একক, যোগানও পাচ্ছি 12 একক। অর্থাৎ চাহিদা আর যোগান কিন্তু একই রকম হচ্ছে, সমান হচ্ছে 12 একক। অর্থাৎ এখানে কিন্তু একটা ভারসাম্য চাহিদা বা হচ্ছে কি বলা যায় ভারসাম্য যোগান বা ভারসাম্য পরিমাণ দেখা যাচ্ছে। এটাকে কিন্তু কি বলা যায়, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি বা ভারসাম্য পরিমাণ।
তাহলে এখানে যেহেতু 4 টাকার কারণে দুইটা সমীকরণেই সেম অ্যান্সার আসলো, অর্থাৎ ভারসাম্য পরিমাণ দেখা গেল, তাহলে এখানে 4 টাকা কিন্তু ভারসাম্য মূল্য বা ইকুইলিব্রিয়াম প্রাইস, আর 12 হচ্ছে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি, অর্থাৎ ভারসাম্য টাকা, ভারসাম্য একক। এখানে এই 4 টাকার ফলে যে ভারসাম্য আসছে, এটার ফলে কি দেখা যাবে, এখানে কিন্তু চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য দেখা যাবে। বাজারে কোনো প্রকারের দ্রব্যের কিন্তু এক্সট্রা দ্রব্য বেঁচে যাবে না, বা দ্রব্যের মধ্যে কিন্তু কোনো ঘাটতি দেখা যাবে না। উদ্বৃত্ত মানে হচ্ছে কোনো দ্রব্য এক্সট্রা বেঁচে যাওয়া, আর ঘাটতি মানে তো আমরা জানি যে শর্টেজ, তাই না? আবার যেই পরিমাণ পণ্য ক্রেতারা কিনতে চাবে, সেই পরিমাণ পণ্যই বিক্রেতারা সরবরাহ করতে পারবে। তাহলে এই জিনিসটা আশা করি বোঝা গেছে যে এই যে ভারসাম্য দাম 4 টাকার কারণে কিন্তু ভারসাম্য একক 12 টাকা হয়েছে, এবং এর কারণে বাজারে ভারসাম্য চাহিদা বা যোগান বা ভারসাম্য দেখা দিবে, বাজারে কোনো উদ্বৃত্ত বা ঘাটতি থাকবে না, বাজারে যে পরিমাণ মানুষ যেই পরিমাণ জিনিস কিনতে চাবে, ক্রেতারা সেই পরিমাণ জিনিসই সরবরাহ করতে পারবে।